হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ক্ল্যাবেটাস অ্যানিমের এপিসোড 10 থেকে 12। অর্থাৎ গাইস, এটাই হতে যাচ্ছে ক্ল্যাবেটাস অ্যানিমের সর্বশেষ ভিডিও। আমার ক্ল্যাবেটাস অ্যানিমের আরও 3টা ভিডিও আগেই তৈরি করা আছে এপিসোড 1 থেকে 9 পর্যন্ত। চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ক্ল্যাবেটাস অ্যানিমের প্লেলিস্ট থেকে। তো গাইস, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ক্ল্যাবেটাস অ্যানিমের সর্বশেষ এপিসোড 12-এ সব রহস্যের সমাধান হবে। এরই সাথে আপনারা পরবর্তী সিজনেরও কিছু হিন্ট পাবেন। অর্থাৎ ক্ল্যাবেটাস অ্যানিমের যদি সিজন 2 আসে তাহলে কিভাবে কি আসবে, এই আর কি। আর যারা আমাদের টপিক এক্সএম চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব অসাধারণ অ্যানিমে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও তৈরির মোটিভেশন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এপিসোড 10-এর শুরুতেই আমরা দেখতে পাই গার্ক উঠতে উঠতে এসে ওই নদীতে নামে এবং সে বন্দি থাকা ওই ক্ল্যাবেটাসের বলয়ের সামনে দাঁড়ায়। এরপর গার্ক বলে, ক্ল্যাবেটাস, একটা অদ্ভুত শক্তি অনুভব করতে পারছি, তবে সে বেরিয়ে আসছে না কেন? এরপর সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ওই বলয়ের ওপর লাথি মারে, তবে এতেও ওই বলয়ের কিছুই হয় না। গার্ক বলে, মনে হচ্ছে এটা অনেক শক্তিশালী। তখনই কমান্ডার রড গার্ডের কাছে এসে বলে, একটু শোনো, আমি দেখেছি তুমি আকাশ থেকে নিচে নেমেছ। এটা কি তোমার ম্যাজিক্যাল পাওয়ার? আমার নাম হলো কমান্ডার রড রয়েস, আমি অ্যাসলিন সেনা থেকে। তখন গার্ড চলে যেতে নেয়। রড বলে, দয়া করে থামো, জেনারেল ডেল হাইডেনের রাজধানীতে আক্রমণ করে দিয়েছে। আমার একটা অনুরোধ এই যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে চলো তোমার ওই ম্যাজিক ব্যবহার করে, যদি তুমি উড়তে পারো। গার্ড বলে, আমি সব কিছু দেখেছি। তুমি কিভাবে তাকে চ্যালেঞ্জ করেছো, তারপরে তুমি নিজেই হেরে গেছো। তোমার উচিত হবে ওই জায়গায় না যাওয়া, তাহলে তুমি মারা পড়বে। রড বলে, এতে কিছুই যায় আসে না। আমি এভাবে একটা ভুল হাতে হাইডেনের রাজভাটাকে যেতে দিতে পারি না। আমার কথা শোনো, বিশ্বাস করার চেষ্টা করো। যদি এমনটা হয় তাহলে অনেক খারাপ কিছু হতে চলেছে। গার্ড বলে, কি হবে? রড বলে, আমি সঠিক জানি না, তবে সে বলেছে সে ম্যাজিক দিয়ে এই পুরো দুনিয়াকে বদলে দিতে চায়। গার্ড ভাবে, ম্যাজিক? তখন তার জেফতিয়ারের একটা কথা মনে পড়ে, এটা একটা অশুভ সংকেত। গার্ড বলে, জেফতিয়ার কোন বিষয়টা নিয়ে আসলে ভয় পাচ্ছিল? রড বলে, আমার কথা শোনো, আমাকে দ্রুত হাইড্রেট নিয়ে চলো। গার্ড ভাবে, আমি এই মানুষটার ব্যবহার করে তাকে খুঁজে বের করতে পারবো, যেভাবে প্ল্যান করেছিল। ভালো কথা, তাহলে আমি তোমাকে নিয়ে যাব, আর আমার নাম হলো গার্ড। রড বলে, সত্যি বলছো আমাকে নিয়ে যাবে? গার্ড বলে, তবে আমার কিছু শর্ত আছে। তোমাকে আমার সাহায্য করতে হবে, আর আমার বিষয়ে কোনো কিছুই জানতে চাইবে না। রড বলে, যদি তোমার শর্ত না মানি? গার্ড বলে, তাহলে তোমাকে জানে মেরে ফেলবো। এই কথা শুনে রড ভয় পেয়ে যায়। রড বলে, আমি কখনোই অ্যাসলিনকে ধোকা দিতে পারবো না, তবে আমি তোমার শর্তে রাজি। আর আমি যদি তোমার শর্ত না মানি তাহলে তুমি নিঃসন্দেহে আমার জীবন নিতে পারো। গার্ড বলে, চলো তাহলে, এই কথাই রইল। আর আমি এখন ওই বিষয়টা ব্যবহার করব যাকে তুমি ম্যাজিক বলো। তখন গার্ড তার ডানা ছেড়ে দিলে রড এটা দেখে অবাক হয়ে যায়। এরপর গার্ড উড়ে যায়, রড তার পা ধরে ফেলে। রড বলে, আসলেই অনেক অসাধারণ একটা ম্যাজিক। তখন গার্ড ভাবে, ম্যাজিক, এটা অনেক সুবিধাজনক একটা ভাষা। তারা ওইসব বিষয় ম্যাজিক মনে করবে যেসব বিষয় আমি তাদের বলবো। হয়তো মানবজাতি একমাত্র এই বিষয়টা থেকেই অজানা। সিন চেঞ্জ হয় ক্ল্যানের দিকে। ক্ল্যান ওই রাজভাটার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা ওই রাজভাটার মুখ্য দ্বারটা খুলতে পারছে না। ক্ল্যান বলে, তুমি কি কিছু বদলাতে দেখেছ? নেলেরু বলে, না, আমি তো কিছু দেখিনি। ক্ল্যান বলে, মনে হচ্ছে লুনাকে এর উপর বসাতে হবে। তখন ক্ল্যান লুনাকে ওইটার উপর বসালে সে হিসু করে দেয়। ক্ল্যান ভাবে, আমাদের কাছ থেকে কিছু ছুটে গেল না তো? যদি এই দরজাটা ভেঙে ফেলি তাহলে কোনো সমস্যা হবে? কে জানে এটা ঠিক হবে কিনা। নেলেরু, আমি উপরে গিয়ে দেখছি, তুমি এখানে লুনার সাথেই থাকো। এরপর ক্ল্যান উপরে উঠলে দেখে ওই জায়গাটা অনেক উত্তপ্ত এবং ভিতর থেকে অনেক তাপ আসছে। ক্ল্যান বলে, ভিতর থেকে অনেক গরম বাতাস বেরিয়ে আসছে। একটা সাধারণ আধার দানব নিচে যাওয়ার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তবে সেটা একটা সাধারণ দানব। এটা বলেই ক্ল্যান ভেতরে ঝাঁপ দেয়। নেলেরু বলে, ভালো ছেলে কখনোই দুষ্টামি করে না। মাস্টার ক্ল্যান খুব দ্রুতই এসে পড়বে। তখনই তারা তাদের পেছনে একটা অদ্ভুত কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। আমরা হাইডেনের কিংয়ের কাটা গলা দেখতে পাই, তবে সে জীবিত। বিষয়টা অনেক অদ্ভুত। রাজভাটার ভেতরের সিন দেখানো হয়, উপর থেকে একটা ইট পড়ে মাটিতে, আর সেই ইটের ছায়া থেকে ক্ল্যান বের হয়ে আসে। ক্ল্যান বলে, মনে হচ্ছে আমি আমার সম্পূর্ণ দেহ নিয়ে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। যদি আমি না লুকাতাম তাহলে হয়তো আমিও ছাই হয়ে যেতাম। এই ভাটার পাথরও কোনো সাধারণ পাথরের মতো নয়, আর এই উষ্ণতাও কোনো সাধারণ উষ্ণতা নয়। এর তাপ এতটাই বেশি যে এর ভেতরের দিকে তাকানোটা অনেক মুশকিল মনে হচ্ছে। এমন অবস্থায় এখন আমার কি করা উচিত? তখনই ক্ল্যান দেখে তার পেছনে রাজভাটার দরজা খুলে যায়। ক্ল্যান বলে, এ কি, নেলেরু পড়ে আছে? এই রাজভাটার দরজা অবশ্যই লুনা খোলেনি। তখন কেউ একজন বলে, হ্যাঁ,
ঠিক বলেছ, এটা এই হাইডেনিয়ান শিশু খোলেনি। এরপর ওই লোকটি ক্ল্যানের দিকে এগিয়ে আসে। তখন আমরা হাইডেনের কিংকে দেখতে পাই যে তার এক হাতে নিজের মাথা ধরে রেখেছে আর এক হাতে লুনাকে। তখন ক্ল্যান বলে, সত্যি বলতে আমি এটা কখনোই ভাবিনি আমার একজন মাথা কাটা কিংয়ের সাথে দেখা হয়ে যাবে। সিন চেঞ্জ হয় আলিশিয়ার দিকে। আলিশিয়া আর জেনারেল ডেল ফাইট করছে। জেনারেল ডেল বলে, তুমি তোমার বাবার তুলনায় অনেক দুর্বল, নিজেকে মহাবীর ভাবা বন্ধ করো। তখন তো ডেল একের পর এক আলিশিয়ার উপর অ্যাটাক করেই যাচ্ছিল আর আলিশিয়া সেগুলোকে ডিফেন্স করার চেষ্টা করছিল, বাট সে বারবার মার খাচ্ছিল। তখন আলিশিয়া পেছোতে পেছোতে ডেলের একটা দানব আর্মির ওপর এসে পড়ে। ওই জায়গায় থাকা সৈনিকরা বলে, এ কি, এই মেয়েটাকে, সে কি আমাদের পক্ষে না বিপক্ষে? আলিশিয়া বলে, এই জেনারেল ডেল তো দেখছি অনেক শক্তিশালী। এ কি, সে কোথায় গেল? ওই যে, সে তো রাজবাটার দিকে যাচ্ছে, তাকে থামাতে হবে যেভাবেই হোক। রাজকুমারী টার্লা বলে, তার উপর আক্রমণ করো। তখন সৈনিকরা ডেলের উপর তীর মারে। জেনারেল ডেল বলে, এসব কিছুই না আমার কাছে। তখন আলিশিয়াও আক্রমণ করে দেয়। আলিশিয়া বলে, সর্ড অ্যাটাক শিমস ব্লেডার। তখন ডেল বলে, তুমি হয়তো জানো না আমি তোমার বাবাকে এই অ্যাটাকটা শিখিয়েছিলাম, এখন এই অ্যাটাকটা চেখে দেখো। এরপর ডেলও আলিশিয়ার উপর একটা বিশেষ ধরনের অ্যাটাক করে। এতে আলিশিয়া অনেক দূরে গিয়ে পড়ে। রাজকুমারী টার্লা বলে, মহাবীর আলিশিয়া, তুমি কি ঠিক আছো? তখন আমরা দেখতে পাই আলিশিয়া তারপরও তার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ডেল বলে, তো তুমি এই অ্যাটাক থেকেও বেঁচে গেলে, তাও সম্পূর্ণ সুস্থভাবে। এতে কোনো সন্দেহ নেই যে তুমিই মার্কোর মেয়ে। আলিশিয়া বলে, বলো আমাকে, আমার বাবা আর তোমার মধ্যে কি হয়েছিল? ডেল বলে, মার্গো আমার এমন বন্ধু ছিল যে আমার সাথে একই জায়গায় তলোয়ারবাজি শিখেছে, আর এমন এক বিরোধী যে আমার মতো মহাবীরের পথ পাওয়ার জন্য লড়াই করেছে। তখন আলিশিয়া তো এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। ডেল বলে, মনে হয় তুমি কিছুই জানো না, তো চলো আমি তোমাকে সব কিছুই বলে দেই, কিভাবে আমি হয়ে উঠলাম ড্র্যাগন স্লেয়ার, আর তোমার বাবা কেন মহাবীর হওয়ার পথ ছেড়ে দিয়েছিল। এরপর ড্রেল আর আলিশিয়ার বাবার একটি পাস্টের সিন দেখানো হয়। তারা দুজন একটি ময়দানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে, আর সেখানে অনেক লোক তাদের চিয়ার করছে। তখন একজন বলে, আপনি কি শুনেছেন, সর্বশেষ দুজন প্রতিযোগী একই শিক্ষা পাঠ থেকে এসেছে, যাদের মধ্যে একজন তলোয়ারবাজিতে মহা উস্তাদ আর একজন জ্ঞানের মহা উস্তাদ। সর্ডম্যান ড্রেল, যাকে সবচেয়ে শক্তিশালী তলোয়ারবাজ মনে করা হয়, এবং তার বিরোধী মার্কো, যাকে বলা হয় জ্ঞানের পাহাড়, লাখে একজন জ্ঞানী মনে করা হয়। তো দেখা যাক এদের দুইজনের মধ্যে কাকে বেছে নেবে হাইডেন কিংয়ের 6 বছরের মধ্যে তৈরি করা প্রথম রিগেলিয়া। ড্রেল বলে, এখন সরে যেও না মার্কো। মার্কো বলে, অবশ্যই, আমরা মনে হয় না আর সুযোগ পাবো। এরপর তারা ফাইট শুরু করে আর মার্কো জিতে যায়। তখন ড্রেল আফসোস করে, এই ফাইটটা যদি 6 মাস আগে হতো। মার্কো বলে, তুমি যদি আমাকে না শেখাতে তাহলে আমি এত শক্তিশালী কখনোই হতে পারতাম না। ড্রেল বলে, তাহলে গিয়ে এখন নিজের রিগেলিয়া নিয়ে নাও, তুমিই আসল মহাবীর। মার্কো বলে, আরে থামো তো। এরপর মার্কো তার তলোয়ার উঠিয়ে সবাইকে সাহসিকতার জানান দেয়। তখন ড্রেল বলে, সব শেষ, মহাবীর হওয়ার পথও বন্ধ হয়ে গেল। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল তলোয়ারই তার জীবন, সে আসলেই একজন মহাবীর ছিল। এরপর অ্যাসলিনের কিং মার্কোকে বলে, মার্কো, এতে কোনো সন্দেহ নেই যে তুমি এই এথিয়ার সবচেয়ে শক্তিশালী তলোয়ারবাজ, আর আমি অ্যাসলিনের রাজা হিসেবে তোমাকে সোয়ার্ড মাস্টারের উপাধিতে ভূষিত করলাম। মার্কো বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্রাট। অ্যাসলিনের কিং বলে, আজ থেকে এথিয়া তোমাকে সোয়ার্ড মাস্টার মার্গো ক্ল্যানফল নামে জানবে। আর এরই সাথে তোমাকে একজন সৈনিক তলোয়ার নিয়ে আসার পর বলে, উঠে পড়ো। এই তলোয়ার তোমার হাতে নেওয়ার সাথে সাথেই পুরো দুনিয়া তোমাকে মহাবীর হিসেবে জানবে, আর তোমাকে ওই সব দায়িত্ব পালন করতে হবে যা একজন মহাবীর করে থাকে। আধার দানবদের হারিয়ে এই দুনিয়াকে রক্ষা করতে হবে, আর কোনো একদিন 4 জন আধার দানবের সেভিয়রকেই হারাতে হবে, আর এই এথিয়াকে আরো প্রসারিত করতে হবে। তুমি কি এর জন্য প্রস্তুত? মার্কো বলে, জি হ্যাঁ। কিং বলে, তাহলে এই তলোয়ার গ্রহণ করো। তখন মার্কো ওই তলোয়ারটা নেওয়ার পর ঢাল থেকে বের করে বলে, বাহ, এই লাল ধাতুর তলোয়ার, এর শক্তি তো এখনই দেখা যাচ্ছে। কিং বলে, তবে এই তলোয়ারটা অসম্পূর্ণ, আর আমি আশা করছি তুমি তোমার শক্তি দিয়ে এই তলোয়ারকে সম্পূর্ণ করবে। মার্কো বলে, এর মানে আমি ঠিক করে বুঝলাম না। কিং বলে, তুমি যার উপরেই প্রথম আঘাত করবে তাকে অনেক সাবধানতার সাথে বেছে নিও। এই তলোয়ারে তার আত্মা থাকে। একটা হেরে যাওয়া আধার দানবের আত্মা নিলে এই তলোয়ার জীবনী শক্তি অর্জন করে, যা একে আরো মূল্যবান করে তোলে। তাই ভেবেচিন্তে নিজের প্রতিপক্ষ বেছে নিও। এরপর সিন চেঞ্জ হয়। ড্রেল মার্কোকে বলছে, আমরা একটা অ্যাডভেঞ্চারার গ্রুপ তৈরি করব। মার্কো বলে, হ্যাঁ, যদি আমি নিজে যাই তাহলে আমার তলোয়ার শুধুই
একটা দুর্বল আধার দানবের ওপর ইউজ করতে হবে। তাহলে আমি এমন মহাবীর হতে পারবো না যে আধার দানবের সেভিয়রদের কাছে পৌঁছতে পারবে। আর তাই আমার মতে একটা উত্তর অঞ্চলের ড্রাগন বেছে নেওয়াটা একদম ঠিক হবে। তখন ড্রেল বলে, কি বললে? একটা উত্তরাঞ্চলের ড্রাগন? তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি জানো তারা আসলে ওয়ার্ডেনের গোলাম? মার্কো বলে, ড্রেল তুমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছো। ও গাইস, তার মানে এখন বুঝতে পারলাম, তার মানে ড্রেলের এমন ভিলেন হওয়ার পেছনে আলিশিয়ার বাবারই হাত ছিল। এজন্যই ড্রেল আলিশিয়ার বাবাকে মেরেছে। যাই হোক, আমি পুরো ঘটনাটা একটু পরেই বুঝিয়ে বলছি। ড্রেল বলে, সবাই জানতে চায় তুমি সর্বপ্রথম এই তলোয়ার দিয়ে কাকে হারাবে, আর একটা ড্রাগনকে হারানো, তাও আবার এই অঞ্চলের বাইরে, যে ড্রাগন ফিলে অবস্থান করে। আর তোমার মনে হয় তুমি এই অসম্পূর্ণ রিগেলিয়া দিয়ে একটা উত্তরাঞ্চলের ড্রাগনকে হারাতে পারবে? মার্কো বলে, আর তাই তো আমি ওই জায়গায় যেতে চাই। আমার মনে হয় না আমি একজন আধার দানবের সেভিয়রকে সাধারণ কোনো কিছু দিয়ে হারাতে পারবো। তখন ড্রেল আবার লাফিয়ে ওঠে। ড্রেল বলে, কি বললে? সেভিয়র? 1000 বছরে কেউই তার কাছে যেতে পারেনি, আর তুমি বলছো তুমি তাকে হারাবে? মার্কো বলে, হ্যাঁ তা তো অবশ্যই। আর ওই সময় মহাবীরদের এই গল্প আমি তো অর্ধেকও বিশ্বাস করতাম না। ড্রেল বলে, এটা করাটা একটা পাগলামি হবে। মার্কো বলে, তো চলো, আমরা যেহেতু ভেবেই নিয়েছি, একটা দল তৈরি করি। আমার পুরো বিশ্বাস আছে যে তুমিও আমাদের সাথে আসবে। ড্রেল বলে, মার্কো আমার কথা শোনো। তখন মার্কো আর থামে না। ড্রেল ভাবে তার শক্তি সম্পর্কে শুধু আমি ভালো করে জানি। তখন তাকে দেখেই আমি বিশ্বাস করে নিয়েছিলাম, যদি মহাবীরদের মধ্যে কেউ এটা করতে পারে তাহলে সেটা মার্কোই হবে। এসব কথা ভাবতে ভাবতে ড্রেল কিছু লোকদের সাথে ধাক্কা খায়। তখন তারা বলে, কোনো সমস্যা নেই, আমি আশা করছি তুমি তোমার সঠিক পথ অবশ্যই খুঁজে পাবে। ড্রেল বলে, এরা কারা? মার্কো বলে, এরা তো ম্যাজিশিয়ান। ড্রেল বলে, কি ম্যাজিশিয়ান? এরা তো তারাই যাদের কথা ওই ফেরিটেইলে বলা আছে, তাই না? মার্কো বলে, হ্যাঁ, ফেরিটেইলেই বলা আছে, যেটা সম্পূর্ণ হাইডেনের ঐতিহ্যের উল্টো। মহাবীরেরা ম্যাজিশিয়ানের কাছ থেকে ম্যাজিক শেখে, তারপর তারা এটা ব্যবহারের সম্পূর্ণ যোগ্য হয়ে যায়। তারা আসলেই অসম্ভব কিছু করার চেষ্টা করছে। গাইস, আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি। মার্কো ভাবছে এই ম্যাজিশিয়ানরাই হয়তো আসল ম্যাজিশিয়ান যারা মহাবীরদের ম্যাজিক শেখাবে, কিন্তু গাইস এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ক্ল্যাবেটাসই হবে আসল ম্যাজিশিয়ান, আসলে সেই হিরোদের মহাবীরদের ম্যাজিক শেখাবে। আমি কথা কেন বলেছি এটা ভিডিওর শেষেই আপনারা জানতে পারবেন। মার্কো আরো বলে, তারা হয়তো এমনটাও করতে পারবে, এই দুনিয়ার মাটিকে 2 ভাগ করে ফেলা, অথবা সমুদ্রের বুক চিরে ওপারে যাওয়া। ড্রেল বলে, তারা নিজেদের যেমনটা দেখাচ্ছে তেমনটা কি তারা করতে পারবে? মার্কো বলে, আপাতত এটা ভেষজ বিদ্যার জ্ঞান থেকে আলাদা কিছু নয়, তবে যাই হোক না কেন তারা এখনও আমার অ্যাডভেঞ্চারকে সামলানোর যোগ্য নয়। সিন চেঞ্জ হয়। মার্কো এবং ড্রেল অনেক তুষার ঝড়ের মধ্যে এগিয়ে যাচ্ছে। তখন ড্রেল আমাদের বলে, আমরা খুব দ্রুতই বুঝতে চলেছিলাম আমরা যে পথ বেছে নিয়েছি সেটা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভয়ানক ছিল। তার উপর আবার এটা হচ্ছে ড্র্যাগন অনেক শক্তিশালী ছিল। তখন আমরা দেখি ড্রেল আর মার্কোর টিম একটি ড্র্যাগনের সাথে ফাইট করছে, আর তাদের মধ্যে 3 জন লোক ড্র্যাগনের অ্যাটাকে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ড্রেল বলে, এ কি, তাদের জ্বালিয়ে ভস্ম করে দিল? পরিস্থিতি ভালো মনে হচ্ছে না মার্কো, আমাদের এখনই সরে যাওয়া উচিত। মার্কো বলে, সরে গেলে আর আমরা কখনোই ফিরে যেতে পারবো না, আমাদের হাতে এখন এটাই সুযোগ। ড্রেল বলে, তবে মার্কো আমরা এটা কিভাবে করব? মার্কো বলে, রাইজিং ড্রাগন আমার উপর ব্যবহার করো। ড্রেল বলে, কি বললে? মরে গেলে আমাকে দোষ দিও না। এরপর ড্রেল মার্কোর উপর রাইজিং অ্যাটাকের মাধ্যমে অনেক উপরের দিকে ছুঁড়ে মারে। ড্রেল বলে, এখন দ্রুত ওই ড্রাগনের ডানা কেটে ফেলো। তখনই মার্কো তার এক অ্যাটাকেই ড্রাগনকে মাটিতে নামিয়ে ফেলে। এরপর মার্কো এই ড্রাগনের 2টি ডানাই কেটে ফেলে। ড্রেল আমাদের বলে, এরপর যে যুদ্ধটা হয়েছে সেটা ছিল খুবই ভয়ানক। মাটিতে নেমে যাওয়ার পরও সে একটা ড্রাগনই ছিল। তার গতি আর ধ্বংস করার শক্তি আসলেই অসাধারণ ছিল। আর মার্কোর কথা বললে, তার তলোয়ারের প্রতিটা আঘাতেই প্রতিবারই সে শক্তিশালী হয়ে উঠছিল। আর আমার দিক থেকে শুধু এগুলোই দেখার ছিল, তাও আবার অনেক দূরে দাঁড়িয়ে থেকে। আর তখন আমি ভাবছিলামই যে মার্কো সে তো একটা ড্রাগনকেও হারাতে পারে। আর তখন প্রায় কাজও হয়ে গেছিল। তবে সে ড্রাগনের দিকে এগিয়ে যাওয়ার সময় বরফের নিচে লুকিয়ে থাকা একটা পাথর তার পায়ে বেঁধে গতি কমে যায়। আর ওই ড্রাগনটা এই সুযোগ আর হাতছাড়া করেনি। তার এক পায়ের সাথে ওই ড্রাগনের সাথে জিতে যাওয়া আর তার মহাবীর হওয়ার স্বপ্ন ওই বাতাসের দূরে কোথাও গিয়ে পড়ে। পড়ে যাওয়ার সময় মার্কো তার রিগিলিয়া ড্রেলের দিকে ছুঁড়ে মারে। আর ড্রেল তো তখন কিছুই ভাবতে পারছিল না। সে এক মুহূর্তের জন্য থমকে যায়। তারপর সে কোনো মতে নিজেকে সামলে ওই রিগেলিয়াটা হাতে নিয়ে অনেক দ্রুত ড্রাগনের দিকে এগিয়ে যায়। এরপর সে মুহূর্তেই ওই ড্রাগনকে শেষ করে ফেলে। তখন ড্রেল বলে, আর এটা দেখতে দেখতেই ওই তলোয়ার আমার হাতে এসে পড়ে। তখন ড্রেল মার্কোকে চিৎকার করে বলে, দেখেছো মার্কো, আমি হারিয়ে দিয়েছি।
আমি ওই ড্রাগনটাকে হারিয়ে দিয়েছি। এরপর আমরা দেখতে পাই ড্রেল একটা অদ্ভুত শক্তি ফিল করতে পারে, যেটা ওই ড্রাগনের ভেতর থেকে আসছিল। তখন তো ড্রেল ওই শক্তিকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছিল না। ড্রেল বলে, আরে এটা কি হচ্ছে? তাহলে কি এটাই তলোয়ারের শক্তি সমাহিত হওয়া? তাহলে এটাই কি একটা পরিপূর্ণ রিগিলিয়া? তখনই আমরা ড্রেলের পেছনে অনেক বিশাল একটি পা দেখতে পাই, আর ওই দানবের কতগুলো চোখ দেখতে পাই, যেটা দেখতে ছিল অনেক ভয়ানক। তখন তো ড্রেল অনেক ভয় পেয়ে যায়। ড্রেল বলে, আমি কোনো নড়াচড়া করতে পারছি না কেন? তখনই ওই বিশাল দানবটি তার ভয়ানক গলায় বলে, তাহলে তুমি এটা সবসময় তোমার সাথেই রাখবে, তাই না? এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি ড্রেলের ওপর বিশাল একটি পায়ের চিহ্ন এবং তার চারপাশে রক্তে মাখামাখি। তখন ড্রেল আমাদের বলে, ওই ভয়ানক দানবটা দেখার সাথে সাথেই এক মুহূর্তেই আমি দেখি ওইটা আমার সামনে ছিল। তারপরে হঠাৎ বিশাল একটি পদচিহ্নর তলে রক্তে মাখামাখি অবস্থায় ছিলাম। আমি ওইটা দেখেই অনেক ভয় পেয়ে গেছি। যত বড় আর বিশাল ওই পদচিহ্ন ছিল, আর ওই মুহূর্তে ওই জায়গায় যা ঘটছিল, তখনই আমার মাথায় আসে, একজন মহাবীর হয়ে কি লাভ? আমাকে আমাদের সৈনিক বাঁচিয়েছে, আর কোনো মতে আমি আর মার্গো বেঁচে ফিরেছি। এরপর মার্গোর সাথে কি হয়েছে তুমি তার মেয়ে হিসেবে আমার থেকে ভালো জানো। তো গাইস, এখানে মার্গো কেন সবচেয়ে বড় দোষী এখন বলি। মার্গো ওই রিগিলিয়া পাওয়ার সাথে সাথেই সে অ্যাসলিনের কিংয়ের ওই কথাটা ভালো করে খেয়াল করেনি। কিং বলেছিল তাকে প্রথম প্রতিপক্ষ সাবধানে বেছে নিতে, তবে মার্গো এমন এক প্রতিপক্ষ বেছে নিয়েছে যেটা ছিল একটা উত্তরাঞ্চলের ড্রাগন। তার উপর ওই ড্রাগনরা আবার অর্লেটের গোলাম। এমনিই তো আধার দানবদের সেভিয়র অনেক শক্তিশালী, আর তাছাড়া ওই ড্রাগনকে মার্কো মারতে না পারায় ড্রেল ওই ড্রাগনটিকে মারার পর ড্রাগনটি যেহেতু অর্লেটের গোলাম, ড্রেলও অর্লেটের গোলাম হয়ে যায়। আর আমরা যে ড্রেলের উপর একটা পদচিহ্ন এবং তার চারপাশে অনেক রক্ত দেখেছি, ড্রেল ওই জায়গায় মরে গিয়েছিল, তবে তাকে গোলাম হিসেবে আবার জীবিত করা হয়। আর এই সম্পূর্ণ দোষটাই ছিল মার্কোর, কারণ মার্কো এই দুনিয়ার ভূমি বাড়াতে গিয়ে মহাবীর হওয়ার পর ওভার কনফিডেন্ট হয়ে যায়। আর ড্রেলের বারবার মানা করা সত্ত্বেও সে ওই উত্তর অঞ্চলের ড্রাগনকে মারার উদ্দেশ্য মনস্থির করে, আর তাই হয়তো ড্রেল আলিশিয়ার বাবাকে হত্যা করেছে। তবে আমার মনে হয় না এটা ড্রেল নিজে করেছে, হতে পারে এটা অর্লেট তাকে দিয়ে করিয়েছে। আর সে এখন যাই করছে, হতে পারে সবকিছুই অর্লেট তাকে দিয়ে করাচ্ছে। যাই হোক, তখন ড্রেল আরও বলে, ড্রাগন স্লেয়ার হওয়ার পরও আমার সন্দেহ কমেনি, বরং সেটা বিশ্বাসে পরিণত হয়। মহাবীরদের গল্প সম্পূর্ণ মিথ্যে, আমাদের ধোঁকা দেওয়ার জন্য এই গল্পটা ব্যবহার করা হয়। এরই সাথে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে, বরং এর বিপরীতে আমাদের এমন একটা পদ্ধতি দেওয়া হয়েছে যেটা আধার দানবকে মারার ক্ষেত্রে কখনোই কাজ করতো না। আর এই পুরো ঘটনাটাই শুধু হাইডেনের রাজারাই জানতো, অন্য কারো কাছেই এর কোনো তথ্য নেই। আলিশিয়া বলে, কখনোই না। তার মানে তোমার মনে হয় আমাদের কাছ থেকে যেটা লুকানো হয়েছে সেটা আসলে ম্যাজিক? ড্রেল বলে, হ্যাঁ, হয়তো তুমি জানো না, তবে ম্যাজিকের সবচেয়ে বড় রহস্য ওই হাইডেনের রাজভাটার ভেতরেই আছে। আর ওই দিন থেকেই আমার ভেতর থেকে শুধু এই কথাটাই ভেসে আসে। আলিশিয়া বলে, কি তোমার ভেতরের কথা? ড্রেল বলে, তাই তুমি এখনই আমার পথ থেকে সরে দাঁড়াও। এরপর সে তার ওই ড্রাগনকে সামান করে আর আলিশিয়াকে অ্যাটাকের জন্য প্রস্তুত হয়। আলিশিয়া বলে, এ কি, ড্রাগনের এত বড় কঙ্কাল? রাজকুমারী টার্লা বলে, এটা এক রকমের ম্যাজিক, আমি এর বিষয়ে পড়েছিলাম। এক সৈনিক বলে, আপনি এখান থেকে এখনই সরে যান রাজকুমারী টার্লা। এরপর ড্রেল বলে, এই নাও মৃত্যুর থাবা। তখনই আলিশিয়ার ওপর ড্রেল অ্যাটাক করে দিলে আলিশিয়া নিচের দিকে পড়ে যায়। এরপর ড্রেল ওই ড্রাগনের উপর উড়ে অনেক দ্রুত রাজভাটার দিকে এগিয়ে যায়। তখন আমরা দেখি আলিশিয়ার অবস্থা খুবই ভয়ানক, তার হাত পা খুবই খারাপভাবে ভেঙে গেছে, তবে সে কালো রক্ত দিয়ে নিজেকে আবার ঠিক করে নেয়। আলিশিয়া বলে, কি একটা অবস্থা, এটা এমন একটা যন্ত্রণা যার থেকে আমি কখনোই মুক্তি পাবো না। ড্রেল চলে গিয়েছে, তবে ড্রেল যা বলেছে তার থেকে এটা বুঝতে পেরেছি ড্রেলের পেছনে আসলে কে আছে। তখনই আলিশিয়া উপরের দিকে উঠে আসে আর বলে, ক্ল্যান, তুমি কি শুনতে পাচ্ছ? ক্ল্যান। ক্ল্যানকে অনেকবার ডাকার পর ক্ল্যান বলে, শান্ত হও, আমি এখানে মনোযোগ দিয়ে মজাদার কিছু দেখছি। জানি না কেন, তবে একজন মাথা কাটা রাজা নিজের নাতিকেই আগুনের লাভার ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তো গাইস, এখান থেকেই এপিসোড 10 শেষ হয়। এরপর আমরা এপিসোড 11-এ দেখতে পাই গলাকাটা রাজা এগিয়ে যাচ্ছে রাজভাটার দিকে আর ক্ল্যান দাঁড়িয়ে আছে। সিনচেন জয় বাহিরের দিকে সৈনিকরা যুদ্ধ করছে, আর আলিশিয়া ড্রেলকে খুঁজতে খুঁজতে ক্ল্যানকে জিজ্ঞেস করে, ক্ল্যান, এই গলাকাটা রাজা আবার কে? সে কি লুনাকে ওই ভাটার ভেতরে ছেড়ে দেবে? দ্রুত বলো। তখনই রাজকুমারী টার্লা আলিশিয়াকে পিছন থেকে ডাক দেয়। আলিশিয়া বলে, রাজকুমারী, আপনি একা এসেছেন? টার্লা বলে, আসলে আমি আমার সৈনিকদের থেকে ধোয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি শুধু তোমাদের দেখতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমরা সবাই ক্ল্যাবেটাসের হাতে মরে গেছো। আর কেউ জীবিত আছে? আলিশিয়া বলে, না, ওই জায়গা থেকে শুধু আমিই বেঁচে ফিরতে পেরেছি, আর বাকি সবাই ক্ল্যাবেটাসের হাতে মরে গেছে। টার্লা বলে, অনেক হতাশাজনক।
তবে এটা দেখে ভালো লাগছে আজ তুমি আমার সামনে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। হাইড্রেটের কাছে এত সৈনিক নেই যে ড্রেলের সৈনিকদের শহরে বন্দি করা ব্যতীত আর কিছু করতে পারবে। আমরা তার রিগিলিয়া আর শক্তিশালী ম্যাজিককে থামাতে পারবো না। তবে ভালো খবর এটা যে তোমার কাছেও একটা রিগিলিয়া আছে, সেই হিসেবে হয়তো তুমিও। আলিশিয়া বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আর আমার বাকি সঙ্গী সাথীরাও এখন একাই রয়েছে। আর হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা যেটা বলতে চেয়েছিলাম, লুনা অর্থাৎ আপনার ছেলে এখনো জীবিত আছে। টার্লা বলে, তুমি এসব কি বলছো? আলিশিয়া বলে, হ্যাঁ, তার সাথে থাকা কাপড়ে রাজমোহরের সিল লাগানো ছিল, তার দেহে হাইডেনিয়ানের রক্ত বইছে, আর এটা আমার বিশ্বাস যে সে আপনারই ছেলে। এই কথা শুনে রাজকুমারী টার্লা অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমার ছেলে বেঁচে আছে? তুমি সত্যি বলছো? আমার ছেলে তাহলে আসলেই বেঁচে আছে? কোথায় সে? জলদি বলো আমাকে। আলিশিয়া বলে, আমার এক সঙ্গী তাকে রাজভাটায় নিয়ে গেছে। টার্লা বলে, কি রাজভাটায়? আলিশিয়া বলে, পরে বুঝিয়ে বলবো। জেনারেল ডেলও এখন রাজভাটার দিকেই যাচ্ছে, আমার তাকে থামাতে হবে। টার্লা বলে, না থামো, আমিও তোমার সাথে যাব। আলিশিয়া বলে, না, ওই জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেব। আপাতত আপনি একটা নিরাপদ স্থানে চলে যান। টার্লা বলে, এই পরিস্থিতিতে নিরাপদ স্থান বলে কিছু নেই। আমি একজন রাজকুমারী, তবে তার আগে আমি একজন সন্তানের মা। আমি আমার সন্তানকে দেখতে যে কোনো বিপদের মুখোমুখি হতে রাজি আছি। সিন চেঞ্জ হয়ে ক্ল্যানের দিকে রাজভাটার দরজা বন্ধ হয়ে গেছে, আর ওই গলাকাটা রাজা লুনাকে ঠিক রাজভাটার উপর ধরে রেখেছে। সে বলে, আমি এই রক্ত মাংসকে ভাটার প্রতি উৎসর্গ করলাম। তখনই ওই ভাটা সম্পূর্ণ খুলে যায়, আর আমরা ওই ভাটার আসল রূপ দেখতে পাই। এরপর ওই গলাকাটা রাজা লুনাকে ভাটার ভিতরে ফেলে দিতেই যাবে, তখনই ক্ল্যান তার হাত ধরে ফেলে। ক্ল্যান বলে, থামো। আমার তোমার কাছে প্রথম প্রশ্ন এই যে, তুমি কি আসলেই তোমার নাতিকে এভাবে ধরতে চেয়েছিলে? মনে হয় এর জন্য তোমার কোনো মায়া দয়া নেই, হয়তো এজন্য সে তোমার আসল নাতি নয়। ওই গলাকাটা রাজা বলে, সে আমারই নাতি, তার দেহে রাজ পরিবারেরই রক্ত বইছে, এতে কোনো সন্দেহ নেই। ক্ল্যান বলে, তাহলে তুমি তাকে মারতে কেন চাও? পুরনো গলাকাটা রাজা, নিজের নাতি নাতনিকে মেরে ফেলা, এটাই কি একটা রাজার কর্তব্য? গলাকাটা রাজা বলে, কখনোই না। তুমি হয়তো জানো না, আমার শরীর আমার বশে নেই, সবকিছুই এই রাজভাটার ইচ্ছায় হচ্ছে। ক্ল্যান বলে, এই ভাটার জন্য? কিং বলে, যে এখানে রাজা হবে সে প্রথমে ছাই হয়ে যায়, আর ওই ছাই থেকে আবার জীবিত হয়ে একজন রাজা হয়ে যায়। এটাই এই জায়গার ভিত্তি। সাধারণত প্রথমে নামকরণ করা হয়, এরপর ওই নাম ভাটার উপর খোদাই করা হয়, এরপর আর কেউই ভাটার বিরোধিতা করতে পারে না। তুমি হয়তো জানো না, এই দুনিয়া এই বাচ্চাকে হাইডেনিয়ান দ্য সিক্সথ হিসেবে চেনে, তবে আসল নাম হলো দোত। তবে এর আসল নাম এখনো ভাটার উপর খোদাই করা হয়নি, আর তাই এই ভাটা নিজের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য তাকে বাধ্য করতে পারবে না, আর এজন্যই এই কাজটা আমাকে দেওয়া হয়েছে। তো গাইস, বুঝলেন কিছু? আদার দানবদের সেভিয়রদের থেকেও বড় কন্ট্রোলার এই রাজভাটা, আর এজন্যই উত্তরের অর্লেটস ড্রিলের মাধ্যমে এই রাজভাটার রহস্য উন্মোচন করতে চায়। তবে তার পদ্ধতি ভুল ছিল, হয়তো অর্লেটস মানুষের জীবনকে কিছু মনেই করে না, আর এজন্যই ক্ল্যান তাদের থেকে এগিয়ে আছে, কারণ ক্ল্যান কাজ করছে নীরবে। আবার জেফতিয়র কারো পক্ষেই নেই, জেফতিয়র না ক্ল্যানের পক্ষে আছে না অর্লেটের পক্ষে, বলতে পারেন সে সবাইকে পর্যবেক্ষণ করছে। তবে গাইস, বিষয়টা এখন ত্রিমুখী হয়ে গেছে। যাই হোক, গল্পে ফেরা যাক। ক্ল্যান বলে, তার মানে তুমিও ছাই হয়ে গিয়েছিলে, পরবর্তীতে এই জিনিসটার মাধ্যমে আবার নিজের জীবন ফিরে পেয়েছো, আর এজন্যই তুমি চাও না তোমার মাথা আবার দেহের সাথে জুড়ে যাক। তখন কিং বলে, আমার ছেলে অর্থাৎ এর পিতার এই ভয়টা ছিল ভাটা আবার তাকে ডেকে না বসে, আর তাই সে নিজের জীবন দিয়ে দেয়। আসলে ভুলটা আমার ছিল, কারণ আমি তার রাজা হওয়ার আগেই তাকে সবকিছু বলে দিয়েছিলাম। আমি শুধু চেয়েছিলাম সে যেন তার পথ নিজেই বেছে নেয়, তবে সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এমনটা বলা হয় যে প্রত্যেকটা মানুষের ভাগ্য তার জন্মের পরেই নির্ধারিত হয়ে যায়, আর এটাই এথিয়ার নিয়ম। মৃত্যু শুধু পরবর্তী রাজাকে বেছে নেওয়ার পথ সরল করে দেয়। এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য এর সমাপ্তি করতেই হবে। এরপর লুনাকে ছেড়ে দিয়ে বলে, আর এটাই হলো মহাবীরের গল্প, ছাই থেকে রাজা হওয়ার যাত্রা। এরপর আমরা দেখি লুনা পুড়ে ছাই হয়ে যায়। সিনচেনজার ড্রেলের দিকে ড্রেল কারো কথার উত্তরে বলছে, আমি জানি ভাটার ভেতরে লুকিয়ে থাকা ওই জিনিসটাকে আমার বের করে নিয়ে আসতে হবে, এরপর আমি এই দুনিয়াকে শেষ করে দেব। সিনচেন্স হয় আলিশিয়ার দিকে। আলিশিয়া বলে, আপনি কি ঠিক আছেন? টার্লা বলে, হ্যাঁ। আলিশিয়া বলে, এখন এখান থেকে আপনাকে আমি নিয়ে যাব, আপনি শুধু আমাকে শক্ত করে ধরে রাখবেন। এরপর আলিশিয়া রাজকুমারী টার্লাকে পিঠের ওপর উঠিয়ে নেয়। আলিশিয়া বলে, ওই রাজভাটা তাহলে কোন দিকে? টার্লা বলে, ওই দিকে। এরপর আলিশিয়া টার্লাকে নিয়ে অনেক বড় বড় লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। টার্লা বলে, আমি তো আর রাজা নই, তাই আমাকে সম্পূর্ণ সত্যটা বলা হয়নি, তবে একটা কথা যেটা আমার হাজবেন্ড মরার আগে আমাকে বলেছিল, আমি বেঁচে থাকতে এই কথাটা কখনোই ভুলবো না।
সত্যিকারের মহাবীরেরা সবাই চলে গেছে, আর যেসব মহাবীরেরা বেঁচে আছে তারা আধার দানবের সেভিয়রদের কখনোই হারাতে পারবে না। সে এমনটা কেন বলেছিল যে তারা চলে গেছে, আর সে এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারে আধার দানবের সেভিয়রদের হারানো অসম্ভব? পিছন ফিরে তাকালে হাজার বছরের ইতিহাসে এমনটা কোথাও লেখা নেই যে কাউকে এখন পর্যন্ত হারানো হয়েছে। এর মানে হলো পেছনের সত্য ঘটনাগুলো আসলে পরিষ্কার নয়। তো এমন অবস্থায় মহাবীরদের গল্পকে আমরা আসলে কি বলবো? এর কি বা প্রমাণ আছে যে আধার দানবের সেভিয়রদের হারালেই পুরো দুনিয়াকে উন্মোচন করা যাবে? তো এখন প্রশ্ন হলো, মহাবীরদের এই গল্প আসলে কে লিখেছে? এই সব প্রশ্নের উত্তর আমাকে আমার হাজবেন্ড কখনোই দেয়নি, শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। হয়তো হাইডেনের রাজা সম্পূর্ণ সত্যটাই জানতো, সে সবার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছে। আর এটা সত্যি হয়ে থাকলে সে তোমাদের 13 জন মহাবীরদের জেনে বুঝেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আর এই সব কিছুই তার লোক দেখানো ছিল। হতে পারে এর পিছনে কোনো কারণ আছে, তারপরও সে এটাকে থামাতে পারেনি। আমাদেরকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে, আর যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু ঠিক করতে হবে, নয়তো যে ধ্বংসযোগ্য হয়েছে সেটা আবার হবে। অনেক নিষ্পাপ লোক আবার মারা যাবে। আমি কখনোই চাইবো না আমার ছেলে তার মতো রাজা হোক। আলিশিয়া বলে, আপাতত আমার জন্য এসব বোঝাটা একটু মুশকিল। ওই গল্পটা যাই হোক না কেন, তবে আমার মনে হয় আমাদের চেষ্টা করা উচিত। আসলে আমি এসব গল্প শোনা ছাড়াই এগুলো করতে পারতাম। অজানাকে খুঁজে বের করা, নতুন শক্তি খুঁজে বের করা। আমার কাছে মনে হয় মানুষের নিজেদের আরও বেশি উন্নত হওয়ার, শেষ না হওয়ার উন্মোচন এমন কোনো জিনিস নয় যাকে আমরা থামাতে পারবো। আমি এখনও ভালো করে জানি না একজন মহাবীর আসলে কি, তবে এতটুকু বুঝি যে তারা সম্পূর্ণ সাহসিকতার সাথে ভাগ্যের মুখোমুখি হয়। আসলে এতে কিছু যায় আসে না আপনি মানুষ নাকি অন্য কোনো জীব। হয়তো এটাই কারণ যে মানুষ আমাদের মহাবীর হিসেবে চেনে। তার মানে এটাই যে ড্রেল একজন সত্যিকারের মহাবীর নয়, কারণ সে বাস্তবতার সাথে হেরে গিয়ে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, তবে তার আগে একজন মহাবীর হিসেবে তাকে আমি হারাতে চাই। আর এখন আমার লক্ষ্য এটাই। টার্লা বলে, তুমি অনেক বেশি শক্তিশালী আলিশিয়া। আলিশিয়া বলে, না, আমি আসলে অনেক দুর্বল, ওই ট্রেল আর আধার দানবদের সেভিয়রদের থেকেও। তবে তার মানে এটা নয় যে আমি একজন মহাবীর হওয়া ছেড়ে দেব। একবার আমি ভেবেই নিয়েছিলাম যে মহাবীর আর হব না, তবে একজন আমাকে এমনটা করতে দেয়নি। টার্লা বলে, কি বললে? সত্যি? সে আসলে কে ছিল? আলিশিয়া বলে, সে এমন একজন ছিল যার মুখোমুখি কেউ কখনোই হতে চাইবে না। সিনচেনজয় ক্ল্যানের দিকে ক্ল্যান বলে, তাহলে তুমি বাচ্চাটাকে পুড়িয়ে ছাই করে ফেললে? তাহলে এখন কি মাথা কাটা রাজা? সে কি ওই ছাই থেকে আবার বেঁচে উঠবে একজন রাজা হওয়ার জন্য? উত্তর দিচ্ছ না কেন? নাকি ভাটায় আসল উত্তরাধিকারী পড়াই উচিত ছিল? তার মানে একটা ছায়া রাজা হতে পারবে না? কিং বলে, অর্থাৎ তুমি যখন আমার হাত ধরে ফেলেছ তখনই অদল বদল করে দিয়েছিলে। ক্ল্যান বলে, তুমি তো বলেছিলে এই ভাটা তোমার শরীরকে ব্যবহার করছে নিজের উদ্দেশ্য পূরণে। তো এখন যেহেতু তুমি ব্যর্থ হয়েছ, এখন তোমার দেহের সাথে কি হবে? আর একটা কথা মনে রেখো, তোমার মতো সাধারণ হাতের পুতুল আমার কিছুই করতে পারবে না। এরপর ওই রাজা ভাটার ভিতরে পড়ে ছাই হয়ে যায়। ক্ল্যান বলে, এটাই উত্তম বিকল্প ছিল। ওই কিং এখন আর কোনো কাজেই আসতো না, তাই তাকে পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে। তো এখন দেখি এই বাচ্চাকে ছিনিয়ে নিতে আমার কাছে কে আসে। এরপর আমরা দেখতে পাই ভাটার ভিতরে থাকা লাভা ক্ল্যান আর লুনার উপর আক্রমণ করে বসে। ক্ল্যান বলে, তো তুমি এখন আমাকে আর লুনাকে পুড়িয়ে মারতে চাও? আলো যত বেশি হবে ছায়াও তত বেশি গাঢ় হবে। হার মেনে নাও আর বেরিয়ে আসো ভাটার হর্তাকর্তা। তখন আমরা দেখি ওই রাজভাটায় অনেক বড় একটা বিস্ফোরণ হয়। টার্লা বলে, এ কি, ভাটার উপর অনেক বড় একটা বিস্ফোরণ হয়েছে? আলিশিয়া বলে, কি বলছেন এসব? তখন আমরা দেখতে পাই ড্রেলকে অর্ডেন বলছে, দ্রুত করো, ওই জায়গায় অনেক জোরে আঘাত করো। তখন ড্রেল ভাটার দিকে এগিয়ে যায়। আলিশিয়া বলে, এ কি ড্রেল? টার্লা বলে, আমার ছেলে, সে ওই ভাটার ভিতরে আছে। আলিশিয়া বলে, আপনি দ্রুত যান, আমি ড্রেলকে দেখে নেব। আলিশিয়া যাওয়ার পথে ভাবে, আমার মনে হয় না ক্ল্যান লুনাকে এত সহজে মরতে দেবে। যতক্ষণ ড্রেল উত্তরের আধার দানবের সেভিয়রের বসে রয়েছে, আমি তাকে ওই জায়গায় কোনোভাবেই যেতে দেব না। সময় মতো ওইখানে পৌঁছালেই হয়। তখন আমরা দেখতে পাই কমান্ডার রোড ওই স্থানে এসে পড়ে। কমান্ডার রোড বলে, জেনারেল ডেল, তোমার সময় ঘনিয়ে এসেছে। এরপর কমান্ডার রোড তার আইস ব্লেড রিগেলিয়া দিয়ে জেনারেল ডেলের ওপর আক্রমণ করে দেয়। তখন রাজকুমারী টার্লা বলে, এ কি, এ তো কমান্ডার রোড। আলিশিয়া বলে, এ কি, এ তো তার রিগেলিয়া। তখন গার্ড আকাশে উড়ছিল, সে বলে, আমি শুধু এসব দূরে দাঁড়িয়ে থেকে দেখব, আশা করি ভাগ্য তোমার সহায় হবে অ্যাসলিনের কমান্ডার রোড। এরপর আমরা দেখি কমান্ডার রোড ড্রেলকে মাটিতে নামিয়ে এনেছে। রোড বলে, তার উপর কি এর কোনো প্রভাব পড়েছে? তখনই ড্রেল রোডকে একটা ঘুষি মেরে দেয়। ড্রেল বলে, তুমি শুধু তোমার সময় নষ্ট করছো। আরে বেটা, সময় নষ্ট তো তোর করতেছে। গাইস, এই ড্রেলকেই রোড থামিয়ে দিয়েছে, আবার ড্রেলই বলে সে নাকি তার সময় নষ্ট করছে। তখন আলিশিয়াও ড্রেলের কাছে এসে পড়ে। আলিশিয়া তার রিগেলিয়া দিয়ে ড্রেলের উপর আক্রমণ করে দেয়।
এতে ড্রেল একটু পিছিয়ে যায়। তখন রোড আলিশিয়ার কাছে এসে বলে, বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি কি একজন মহাবীর? আলিশিয়া বলে, হ্যাঁ, ওই 13 মহাবীরদের মধ্যে একজন। ভাবলাম তোমাকে শর্টকাটে বলাটাই ঠিক হবে। কমান্ডার রোড বলে, ঠিক বলেছ, আমাদের কথা বলার সময় নেই। তো আমি হলাম রোড। আলিশিয়া বলে, আমার নাম আলিশিয়া। রোড বলে, তো আমি এটা ধরে নেব আমাদের শত্রু একই? আলিশিয়া বলে, মনে তো এটাই হচ্ছে। রোড বলে, আর একা একা একে হারানো সম্ভব নয়। তখন ড্রেল বলে, তাহলে তোমরা দুজন এখন একসাথে তোমাদের রিগিলিয়া দিয়ে আমাকে হারাতে এসেছো? এটা ঠিক যে তোমরা দুজনেই অনেক সাহসী যোদ্ধা, তবে তোমরা শুধুই সময় নষ্ট করছো। তোমরা শুধু উপস্থিত থাকা মানুষদের মধ্যেই সবচেয়ে বেশি শক্তিশালী, তবে এক শয়তানের সাথে লড়াই করা তোমাদের পক্ষে সম্ভব নয়। এরপর জেনারেল ডেল তার আসল ফর্মে এসে পড়ে। তখনই সে এক মুহূর্তে গায়েব হয়ে একেবারে রোডের সামনে এসে পড়ে। আলিশিয়া বলে, পেছনে দেখো। তখন ড্রেলের এক এটাকেই আলিশিয়া আর রোড গিয়ে অনেক দূরে পড়ে। এরপর তারা নিজেদের সামনে নিতে না নিতেই ড্রেল আবার আক্রমণ করে দেয়। তখন তারা আকাশে উঠে যায়। ড্রেল সেখানে এসেও তাদের উপর আক্রমণ করে মাটিতে নামিয়ে দেয়। তখন আলিশিয়া একটু বেশি আহত হয়। আলিশিয়া বলে, নিজের অস্ত্র ব্যবহার করো, তোমার ওই বিশেষ ধরনের আইস ম্যাজিক। তখন কমান্ডার রোড অনেক বড় একটা আইস নিডাল তৈরি করে ড্রেলের দিকে ছুঁড়ে মারে। ড্রেল বলে, তুমি কি ভেবেছ তোমার এই তুচ্ছ আক্রমণ আমার কিছু করতে পারবে? তখন আমরা দেখতে পাই ওই আইসের সাথে আসলে আলিশিয়াও ছিল। আলিশিয়াও উপরের দিকে উঠে যায়। এরপর রোড আরও বিশাল একটি আইস নিডাল তৈরি করে, সেটাও ড্রেলের দিকে ছুঁড়ে মারে। তখন একদিকে বিশাল একটি আইস নিডাল আর একদিকে আলিশিয়া। তো ড্রেল এবার কাকে থামাবে? রোড বলে, আমার কাছে যত ধরনের শক্তি ছিল আমি সব ব্যবহার করে ফেলেছি, দ্রুত তাকে শেষ করো। এরপর আলিশিয়া তার ওই বিশেষ সিমস ব্লেডার ব্যবহার করে বরফ সহ ড্রেলকে 2 টুকরো করে ফেলে। তখন আলিশিয়া বলে, তো এখন কেমন লাগছে ড্রেল, বলো? রোড বলে, চমৎকার আলিশিয়া। ড্রেল বলে, এমনটা আশা করিনি, তবে করে দেখিয়েছ। এমন অ্যাটাক যা একজন মহাবীরই করতে পারে। এরপর ড্রেলের পুরো দেহই রক্তে পরিণত হয়ে যায়। আলিশিয়া বলে, এ কি, তার পুরো দেহই কি কালো রক্ত? রোড বলে, আলিশিয়া সাবধান। তখনই ড্রেলের ওই কালো রক্ত আলিশিয়াকে খুব খারাপভাবে আহত করে। ড্রেলের করা অ্যাটাকে আলিশিয়ার একটি হাত কেটে যায়। তখন ড্রেল তার রক্ত দিয়ে তার শরীরকে আবার পুনরুজ্জীবিত করে আর বলে, অনেক ভালো প্রচেষ্টা ছিল, তবে সত্যের সামনে এসব বিষয় নিরর্থক আর ভিত্তিহীন। যেমন একটা মাছের পানি থেকে দূর হওয়া, তেমনি আমরা কখনোই সত্যিকার অর্থে মহাবীর হতে পারবো না, কারণ পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার। মানব প্রজাতি এটা করার জন্য তিল পরিমাণও যোগ্য নয়। ম্যাজিকের জন্য পাথরের প্রয়োজন, এটা তা প্রমাণ করে। আর এই এথিয়ার 5টা জাতির মানুষ সবাই অনেক দুর্বল। রোড বলে, দুর্বল জাতি? ড্রেল বলে, সত্যিকারের মানুষ। আর ওই মানুষ যারা এই দুনিয়ায় রাজত্ব করত, তারা সব হারিয়ে গেছে আর আমাদের জন্য রেখে গেছে কতগুলো কল্পকাহিনী, এছাড়া আর কিছুই না। আর আমরা সবাই শুধু তাদের হাতের পুতুল, মানব প্রজাতি আর আধার দানব উভয়ই। আর এই কল্পনার গল্প শেষ করতে হলে মহাবীরদের ওই বীরগাথাকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর ড্রেল অনেক বড় একটা ফায়ার অ্যাটাক করে। কমান্ডার রোড সেটাকে তার রিগিলিয়া দিয়ে থামানোর চেষ্টা করে, অর্থাৎ কমান্ডার রোড এখানে তার সর্বোচ্চ চেষ্টা করছে। ড্রেল আরও বলে, যত লড়াই করতে হোক না কেন, যত লোককেই মারতে হোক না কেন, আমার এতে কিছুই যায় আসে না, আমি সব কিছুকেই মাটির সাথে মিশিয়ে দেব। সিন চেঞ্জ হয় ক্ল্যানের দিকে। ক্ল্যান বলে, বুঝতে পেরেছি ড্রেল আসলে কি চায়। না, ড্রেল নয়, ওয়ার্ডেন আসলে কি চায়। সে তো ঠিকই বলেছে, ভালো করে ভেবে দেখলে আমি আসলে কখনোই সত্যিকারের মানুষকে দেখিনি। তার মানে আমি সিংহাসনে বসার আগে তারা সবাই কোথাও হারিয়ে গিয়েছে, তাও আবার আজ থেকে 1000 বছর আগে। অর্থাৎ জেপসিয়ার এই বিষয় আগে থেকেই জানতো। ভাবতেই অবাক লাগে, এটা তো শুধু মহাবীরদের বীরগাথার কিছু অংশ মাত্র যা রয়ে গেছে। তখন আমরা ওই ভাটার উপরে একটা বই দেখতে পাই। ক্ল্যান বলে, এই বইটা আমি এখন খুব সহজেই পড়তে পারছি। তো গাইস, বিষয়টা কি বুঝলেন? এই যে এথিয়ার 5 ধরনের জাতি রয়েছে, ডান, অরলেটস, রাবেন্স, বেন্টি আর হাইডেনিয়ান। এই 5 জাতির আগেও বিশাল এক মানব জাতি ছিল যারা এই দুনিয়ায় বসবাস করত, এই দুনিয়ায় রাজত্ব করত, আর এই পুরো দুনিয়া তাদের হাতের মুঠোয় ছিল। তবে পরবর্তীতে তারা কোথাও একটা হারিয়ে যায়, আর তারাই এই মহাবীর আর আধার দানবের সেভিয়রদের তৈরি করেছে, তাদের গল্প তৈরি করেছে ড্রেলের ভাষ্যমতে। আর এই কথাগুলো ক্ল্যান আলিশিয়ার কালো রক্তের মাধ্যমে শুনছিল। তো গল্পে ফেরা যাক। ক্ল্যান বলছে, তো এই বইটা আমি পড়তে পারছি, যার জন্য আমার অনন্ত ছায়া ব্যবহার করতে হয়েছে, নয়তো আমার চোখ এখানের এত তাপ আর আলোর জন্য অনেক আগেই নষ্ট হয়ে যেত। অনন্ত ছায়া ব্যবহার করার কারণে ভাটা কোথাও একটা গায়েব হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। গাইস, আমি বুঝতে পারছি না এই 5 মানবজাতি আর এই আধার দানবদের সেভিয়ররা কি সম্পূর্ণ একটা কল্পনা, নাকি এটা সম্পূর্ণ একটা মায়াজাল? কারণ ড্রেলও বলছে মানুষ গায়েব হয়ে গেছে, আগেরকার মানুষ গায়েব হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। আবার ক্ল্যান বলছে ভাটাও গায়েব হয়ে গেছে।
রহস্য সমাধান হওয়ার পরিবর্তে আরও বেড়ে যাচ্ছে। যাই হোক, ক্ল্যান বলছে তবে এতে একটা বিষয় পরিষ্কার যে এটাই এই ভাটার আসল হর্তাকর্তা। তার মানে শুধুমাত্র একটা বই হাইডেনের রাজাদের মেরে ফেলেছে এবং তাদের ছাই থেকে আবার নতুন জীবন দিয়ে নিজের কাছে ব্যবহার করেছে। এটা তো খুবই অদ্ভুত। তাহলে এটা কি কোনো ধরনের ম্যাজিক? আর এই বইয়ের আদেশেই কি আলিশিয়া আমাকে মারতে এসেছিল? আর এটাই কি কারণ ছিল লুনাকে এই ভাটার ভেতরে জ্বালিয়ে ছাই করে দেওয়ার? তার মানে এই বইয়ের আদেশেই আমি এই হাইডেনের প্রাসাদকে ধ্বংস করেছি আর এই পুরো মানবজাতিকে শেষ করার পরিকল্পনা করেছি। তখন ক্ল্যান অনেক জোরে জোরে অট্টহাসি দেয়। এরপর সে বলে, নিরর্থক, সম্পূর্ণ নিরর্থক। আমি আমার পূর্বের আধার দানবের সেভিয়রের কোনো স্মৃতি পাইনি। আর ওই কাজটা যেটা আমাদের দেওয়া হয়েছে, নিজের ভূমিকে রক্ষা করা, এটাও কি তাহলে ওই জন্যই যেন আমরা ওই অহেতুক হারিয়ে যাওয়া প্রজাতির গল্পের অংশ হয়ে থাকতে পারি? আমাদের জন্ম নেওয়া, আমাদের ভাগ্য, কোনো কিছুরই গুরুত্ব নেই, সব কিছুই নিরর্থক। আর এ দুনিয়া ঘোলাটে। যদি এ জগৎ অরাজকতা থেকে সৃষ্টি হয়, তাহলে আমিও সৃষ্টি হয়েছি সেই অরাজকতা থেকে। আর এই কথাগুলো আসলে কে বলেছিল? আমি বলেছিলাম? হ্যাঁ, অবশ্যই। আমি অনেক বিরক্ত হয়ে এই কথাগুলো বলেছিলাম। আর আমি কেন এই ছোট্ট বাচ্চাকে আমার কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এরপর ক্ল্যান লুনাকে ওই স্থানে ছেড়ে যায় আর লুনা তখন কান্না করতে থাকে। ক্ল্যান যাওয়ার পথে বলে, অনেক হয়েছে, মানব জাতির ধ্বংস। ওই বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আবার আমার জগতে ফিরে যাচ্ছি। ভেবেছিলাম কিছু না কিছু তো বদলাবেই, তবে দুঃখজনক এমনটা। এ কথা বলেই ক্ল্যান থেমে যায় আর আমরা দেখি লুনা কান্না করতে থাকে। আর এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, এক রহস্য শেষ হয়ে আর এক রহস্য শুরু হলো। এরপর এপিসোড 12-এর শুরুতেই আমরা দেখতে পাই হাইডেনের সৈনিকরা শহরের প্রজাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে জায়গা খালি করছে। অন্যদিকে ড্রেলের সৈনিকরা ঘরবাড়ি ভেঙে শহরের আরো ভেতরের দিকে প্রবেশ করছে। আর কিছু হাইডেনিয়ান সৈনিকরা তাদেরকে থামানোর চেষ্টা করছে। তখন ক্ল্যান বলে, যদি আসলেই এই দুনিয়া অরাজকতা থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি ওই অরাজকতা থেকে সৃষ্টি হয়েছি। এই কথাটা কে বলেছিল? অবশ্যই আমি হয়তো বিরক্ত হয়ে এসব বলে দিয়েছিলাম। ওইদিকে আমরা দেখি আলিশিয়া আর রোড ড্রেলের সাথে ফাইট করছে। ক্ল্যান আরো বলে, এই দুনিয়াটা ঘোলাটে আর আমি কেন এই বাচ্চাটাকে আমার কোলে বহন করে চলছি? এরপর ক্ল্যান চলে যায়। যাওয়ার সময় বলে, আর না, অনেক হয়েছে মানব প্রজাতির ধ্বংস। ওই বই আর মনুষ্যত্বের সত্যিকারের রূপে এখন আমার আর কিছুই যায় আসে না। আমি ফিরে যাচ্ছি আমার স্থানে। ভেবেছিলাম কিছু না কিছু তো বদলাবেই, তবে দুঃখজনক। এটা বলেই ক্ল্যান ওই স্থান থেকে চলে যায়। তখন আলিশিয়া বলে, থামো থামো ক্ল্যান, তুমি কত বড় একটা ভীতু। তুমি এই কাজটা অসম্পূর্ণ রেখেই চলে যাচ্ছ। ক্ল্যান বলে, এ কি, তুমি এখনো বেঁচে আছো গোলাম? এটা অবাক করার মতো। আলিশিয়া বলে, তুমি আমার চিন্তা ছাড়ো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্ল্যান বলে, আমি আসলে জানি ওয়ার্ডেন আর ড্রেল কোন জিনিসটার পেছনে পড়ে আছে, আর তাদেরকে থামানোর আমার কাছে কোনো কারণ নেই। তারা যদি মহাবীরদের সবকিছুই মুছে ফেলতে চায়, তাহলে আমি তাদের সেটা করতে দেব। এই এথিয়ার মানুষদের সাথে যাই হোক না কেন, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। আর এমনিতেও আমার এতে কিছুই যায় আসে না। আলিশিয়া বলে, আমি এত কিছু শুনতে চাই না। লুনা কোথায়? তুমি কি লুনার চোখ দেখেছো? ওর চোখের দিকে তাকালেও কি এই দুনিয়াটা ঘোলাটে মনে হয়? আমার কাছে মনুষ্যত্বের সত্যরূপের কোনো পরোয়া নেই। তখন সে উঠে সামনের দিকে এগোনোর চেষ্টা করে। রোড বলে, আলিশিয়া থামো, তুমি কি করছো এসব? আলিশিয়া বলে, সরে যাও আমার পথ থেকে। এরপর সে রোডকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলিশিয়া আরো বলে, আমি জানতে চাই না মহাবীর আসলে কি, আর আমার এতেও কিছু যায় আসে না। আমাদের আসলে পুরনো গল্প দিয়ে ঢেকে রাখা হচ্ছে। যারা এই দুনিয়া থেকে আগেই চলে গেছে, তাদের কোনো অধিকার নেই আমাদেরকে দুর্বল জাতি বলার। কি করছো ক্ল্যান? বলো, ওর চোখ দেখে তোমার কি মনে হচ্ছে? তখন আমরা দেখি লুনা ক্ল্যানের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। আলিশিয়া বলে, তাকে দেখে মনে হচ্ছে সে দুর্বল জাতি। এরপর লুনা উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর ক্ল্যানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কি সেই চোখ নয় যাকে দেখে তুমি বলেছিলে বড় হতে দেখতে চাও? তখন ড্রেল বলে, তোমার সাহস তো আছে, তবে রিগিলিয়া ছাড়া তুমি আমার সাথে কিভাবে লড়বে? তখন আলিশিয়া বলে, উত্তর দাও ক্ল্যান, তার চোখের রং কি? তখন ক্ল্যান লুনাকে হাতে নিয়ে বলে, তার চোখের রং হালকা বেগুনি। তখন ড্রেল আলিশিয়াকে বলে, তোমার সময় ঘনিয়ে এসেছে মার্কোর মেয়ে। এরপর ড্রেল আলিশিয়ার উপর আক্রমণ করতেই যাবে, তখনই নেলোরো সাইড থেকে অনেক বিশাল একটা স্তূপের খনি ড্রেলের ওপর ছুঁড়ে মারে। এতে ড্রেল গিয়ে অনেক দূরে পড়ে। নেলোরো বলে, মহাবীর আলিশিয়া, আপনি কি ঠিক আছেন? তখন আলিশিয়া ড্রেলের দিকে দৌড়াতে থাকে। আলিশিয়া বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আর আমার সত্যিকারের মহাবীর হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অবশ্যই একজন মহাবীর। তখন ড্রেল ওই অ্যাটাক থেকে নিজেকে কোনো মতে সামলে নেয়। এরপর সে উঠে গিয়ে আলিশিয়ার পিছনে চলে আসে। তখন আলিশিয়া তার রিগেলিয়া হাতে নিয়ে বলে, তোমার ধ্বংস সন্নিকটে। এরপর সে তার রিগেলিয়ায়
ওয়াটার স্টাইল শিমস ব্লেডার অ্যাটাক প্রস্তুত করে। এরপর সে ওই অ্যাটাকটা ড্রেলের দিকে ছুঁড়ে মারে। আমরা আলিশিয়ার ওই অ্যাটাক অনেক দূর থেকেও দেখতে পাই। তখন তো কেউই বুঝতে পারে না আসলে কি হয়েছে। সবাই চিন্তিত হয়ে যায়, বলে আলিশিয়া তুমি কি ঠিক আছো? কমান্ডার রোড বলে ড্রেল কি তাহলে হেরে গেল? আমরা দেখি ড্রেলের কিছুই হয়নি, বরং আলিশিয়া অনেক ভয়ানকভাবে আহত হয়। রাজকুমারী টার্লা বলে কিন্তু কেন? আলিশিয়াই তো তার উপর অ্যাটাক করলো। কমান্ডার রোড বলে আক্রমণের আগে সে তার উপর 2বার আক্রমণ করেছে। তখন আমরা দেখি আলিশিয়া মাটিতে পড়ে যাচ্ছে। ড্রেল বলে তাহলে এটাই একটা নকল মহাবীরের সমাপ্তি, যে নিজের এবং তার বাবার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। তখন আলিশিয়া পড়ে যাওয়ার সময় বলে কখনোই না, সত্যটা দেখতে না পাওয়ায় তোমার মনের ইচ্ছা কখনোই পূরণ হয়নি, কারণ তুমি তোমার সীমা প্রথমেই ধরে রেখেছ, আর এজন্যই তুমি কখনোই একজন মহাবীর হতে পারোনি। তুমি বলেছিলে সম্পূর্ণ বীরগাথাই মিথ্যা, শুধু তোমার ব্যর্থতা লুকানোর জন্য। ড্রেল বলে তুমি তোমার আজে বাজে কথা বন্ধ করো। এরপর ড্রেল আলিশিয়ার উপর আবার আক্রমণ করার চেষ্টা করে। আলিশিয়া বলে আর হ্যাঁ, এই বীরগাথার মূল জিনিসটাই ছিল এই রিগিলিয়া। তখন আমরা দেখি ড্রেল আলিশিয়ার উপর আক্রমণ করতে গেলে ড্রেলের রিগিলিয়া ভেঙে যায়। ড্রেল বলে এ কি, আমার রিগিলিয়া? আলিশিয়া বলে হ্যাঁ, আমি শুনতে পাই তলোয়ারের সাথে তলোয়ারের বাড়ি খাওয়ার শব্দ, তলোয়ারের ওই মৃদু চিৎকার। ড্রেল বলে কি, তলোয়ারের চিৎকার? তখন টার্লা আসল বিষয়টা বুঝতে পারে। টার্লা বলে তার মানে ওই সময় কিংস হ্যামারের করা আমার অ্যাটাক ড্রেলের সর্ডের উপর লেগেছিল। আলিশিয়া বলে আমি তো শুধু আমার সর্বোচ্চ দিয়ে তোমার সর্ডের উপর অ্যাটাক করে গেছি। তখন আলিশিয়া মাটিতে পড়ে গেলে নেলুরু আলিশিয়াকে ধরে ফেলে। আলিশিয়া বলে তো এখন দেখা যাক। তার সম্পূর্ণ দেহ তো কালো রক্তে ভরা, আর এই দেহের মালিক অন্য কোথাও বসে আছে। তো এখন ওই সেভিয়র দুর্বল হয়ে পড়া এক লোক আর ভেঙে যাওয়া এক রিগিলিয়ার বিষয় কি ভাববে? তখন আমরা দেখতে পাই ড্রেলের দেহ থেকে রক্ত, হাড্ডি আর মাংসাংশ আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সব হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এটা দেখে টার্লা বলে তার অবস্থা কতটা অদ্ভুত। আলিশিয়া বলে এইটুকু বিষয়ের জন্যই তোমার মালিক তোমাকে ছেড়ে দিল? ঠিক তাই হয়েছে যেমনটা আমি ভেবেছিলাম। তখন ড্রেল অনেক ভয়ানক অবস্থায় মরতে মরতে বলে আমাকে ছেড়ে যেও না, এখন পর্যন্ত আমি কিছুই অর্জন করতে পারিনি, কিছুই নয়। তখন ড্রেল একটা ভিশন দেখতে পায়। আলিশিয়ার বাবা মার্কো ড্রাগনের সাথে ফাইট করার সময় ড্রেল বলে আমি কখনোই চাইনি তোমার শেষটা এভাবে হোক, আর এজন্যই আমি তোমাকে। তখন মার্কো বলে অনেক হয়েছে, এখন চলো ড্রেল। ড্রেল বলে মার্কো যেও না, আমাকে ছেড়ে যেও না। এরপর আমরা দেখি ড্রেল সম্পূর্ণ হাওয়ায় মিলিয়ে যায়। তার ভাঙা তলোয়ার আর তার দেহের ওপর থাকা ক্রিস্টালগুলো মাটিতে পড়ে যায়। রোড বলে এ কি, এ তো ওই ক্রিস্টালগুলোই যা পোলেটরা তাদের দেহে ধারণ করে, তাও আবার 9টা ক্রিস্টাল। তবে এখন সব শেষ হয়ে গেছে। তখন আলিশিয়া বলে হ্যাঁ ঠিক বলেছ, ড্রেলের বিরুদ্ধে আমার লড়াই শেষ হয়ে গেছে। তবে ওই কালো রক্তের মালিক আদার দানবদের সেভিয়র ওয়ার্ডেন, সে এত সহজে হার মানবে না। যদি ওয়ার্ডেন এখনই এসে পড়ে, তখন আমরা ক্ল্যানকে ওই স্থানে দেখতে পাই। ক্ল্যান বলে না, সে আসবে না, ওই কালো রক্ত নিজের ভেতরে কোনো শক্তি রাখতে পারে না। তখন আমরা লুনাকেও ক্ল্যানের সাথে দেখতে পাই। আলিশা বলে এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, লুনা তার সাথেই আছে। তখন রাজকুমারী টার্লা লুনাকে দেখে চমকে যায়। সে তার সন্তানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। টার্লা বলে লুনা আমার সন্তান, এই তো সে। তখন রাজকুমারী টার্লা ক্ল্যানের দিকে দৌড়ে যায়। সে বলে আমার ছেলে আমার কাছে এসে পড়েছে, এই তো আমার সন্তান। সে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। কমান্ডার রোড বলে থামুন রাজকুমারী। তখন তো নেলুরু চমকে যায়। নেলুরু বলে রাজকুমারী লুনার আসল মা। তখন রাজকুমারী টার্লা ক্ল্যানের দিকে ছুটে আসলে ক্ল্যান বলে আর এক পাও সামনে এগোবে না। আলিশিয়া বলে তুমি কি করছো এসব, এমনটা করো না ক্ল্যান। ক্ল্যান বলে রাজা ফিরে এসেছে আর সে তার নিজের ক্ষমতায় ফিরে যাবে। টার্লা বলে কি বললে, নিজের ক্ষমতায় মানে? তখন ক্ল্যান লুনাকে মাটিতে ছেড়ে দিলে সে তার পা দিয়ে হাঁটতে শুরু করে। এরপর সে রাজকুমারী টার্লার দিকে এগিয়ে যায়। এটা দেখে রাজকুমারী টার্লা অবাক হয়ে যায়। সে ঠিকভাবে দাঁড়াতে পারছে না, তবুও সে রাজকুমারী টার্লার কাছে যাওয়ার চেষ্টা করছে। তখন তো রাজকুমারী টার্লা, আলিশিয়া সবাই চমকে যায়। এরপর লুনা রাজকুমারী টার্লার কাছে এগিয়ে গেলে রাজকুমারী টার্লা তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। তখন টার্লা বলে তুমি এসে পড়েছ, তুমি ফিরে এসেছো আমার ছেলে। তখন আমরা রাজকুমারী টার্লা আর লুনার একটা আবেগঘন মুহূর্ত দেখতে পাই। এটা দেখে আলিশিয়া অনেক খুশি হয়ে যায়। আলিশিয়া বলে তুমিই ছিলে যে এই প্রাসাদের উপর আক্রমণ করেছিল আর লুনাকে লুনা মাউন্টেনে নিয়ে গিয়েছিল, আবার তুমিই তাকে ফিরিয়ে দিলে। তবে যাই হোক না কেন, এটা বলে আলিশিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তখন আলিশিয়া বলে আমি অনেক খুশি হয়েছি লুনাকে সে
ফিরিয়ে আনতে পেরেছে। নেলুরু বলে, আলিশিয়া কি হলো, তুমি পড়ে গেছো, ওঠো আলিশিয়া, তুমি কি ঠিক আছো? কমান্ডার রোড বলে, আলিশিয়া তুমি কি ঠিক আছো, তোমার খুব দ্রুতই চিকিৎসার প্রয়োজন। আলিশিয়া বলে, চিন্তা করো না, এটা ততটাও খারাপ নয় যতটা তুমি ভাবছো, তুমি শুধু সৈনিকদের বলে দাও ট্রেল শেষ হয়ে গেছে। কমান্ডার রোড বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমাকে আগে যুদ্ধটা থামাতে হবে। এরপর কমান্ডার রোড ড্রেলের ভাঙা তলোয়ার হাতে নিয়ে বলে, আমি যুদ্ধ থামাতে যাচ্ছি, আর বাকিটা তুমি সামলে নিও। নেলেরু বলে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা ক্ল্যানের কাছে ওই রাজভাটার বইটা দেখতে পাই। ক্ল্যান বলে, যতক্ষণ আমি সত্যটা না জানতে পারছি এই বইটা আমার কাছেই থাকবে। তখন আমরা ক্ল্যাবেটাসের পেছনে একটা গিরগিটি দেখতে পাই। সে ওয়ালেটের গলায় বলছে, এখানে হওয়া ঘটনার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে ক্ল্যাবেটাস, আর এটা নিশ্চিত তুমি মনে রেখো, তোর জেগে ওঠার সময় এসে পড়েছে। ক্ল্যান বলে, আমি কোনো তোকে চিনি না, না আমি তার বিষয়ে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, আমার আসল শত্রু তো তুমি। তখন ওই গিরগিটি ফাঁস পড়ে যায় এবং সে ভস্ম হয়ে যায়। এরপর ক্ল্যান বলে, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তবে এখনো এমন অনেক কিছুই আছে যা আমার এই মনুষ্য দুনিয়া থেকে শিখতে হবে। এরপর কমান্ডো রোড সব জায়গায় যেয়ে যেয়ে সবাইকে বলতে থাকে, সবাই শোনো, যুদ্ধ শেষ হয়ে গেছে, জেনারেল ডেল হেরে গেছে, যুদ্ধ বন্ধ করো। ওই মহাবীর আলিশিয়া জেনারেল ড্রেলকে শেষ করে দিয়েছে, দুই পক্ষের সেনা সৈন্যই লড়াই থামাও, যুদ্ধ বন্ধ করো এখনই। এরপর ড্রেলের সৈনিকরা ওই স্থান থেকে চলে যায়, তারা পালিয়ে যায়। তখন এক সৈনিক আর এক সৈনিককে কথা ট্রান্সফার করতে থাকে। তখন অনেকে যুদ্ধ করা অবস্থায়ও থেমে যায়, আর অর্ল্যাটসের সেনা সৈন্যরা পালিয়ে যায়। তখন তো অ্যাসলিনের কমান্ডার রোড দৌড়াতে দৌড়াতে সবাই বলছে, যুদ্ধ থামিয়ে দাও, যুদ্ধ থামিয়ে দাও। এরপর সিন চেঞ্জ হয়, অ্যাসলিনের বিশাল সেনাসৈন্য এগিয়ে আসছে। তারা এসেছে ওই গোলকের কাছে যেখানে ক্ল্যাবেটাস অবস্থায় বন্দী হয়ে গিয়েছিল। অ্যাসলিনের এক সৈনিক ওই গোলকটাকে ধরতে গেলে রাজা তার হাত ধরে বলে, থামো, না বুঝেই কিছু স্পর্শ করো না, এটা অনেক বিপজ্জনক হতে পারে, এর ভেতরে যাই থাকুক না কেন জীবিত আছে, হয়তো এটা এখন এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত নয়, কাউকেই এর সামনে যেতে দেবে না, কাউকেই এর সামনে আসতে দেবে না। সিন চেঞ্জ হয় ধ্বংসপ্রাপ্ত হাইডেন রাজ্যের দিকে। সব সৈনিকরা যুদ্ধের পরে অনেক ক্লান্ত, আহত, আবার কেউ কেউ শহর ঠিক করতে ব্যস্ত। আর ক্ল্যান দাঁড়িয়ে আছে একটা জানালার সামনে, আর আলিশিয়ার বডি নেলুরু ব্যান্ডেজ করে দিচ্ছে। এরপর আলিশিয়া বলে, অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলাম, আমি আমার এই হাত আবার নাড়াতে পারছি, তবে এই ব্যথা কেন যে যায় না, পেটের ঘাওয়ে এখনো ব্যথা করছে। ক্ল্যান বলে, আমি এত বিপজ্জনক একটা ক্ষতকে এক মুহূর্তে ঠিক করে দিয়েছি, একটু কষ্ট তো হবেই। নেলুরু বলে, আপনি আসলেই চমৎকার মাস্টার ক্ল্যান। ক্ল্যান বলে, তোমার দেহ ঠিক করতে আমার অনেক সময় লেগেছে, তবে আমি রক্তক্ষরণ থামাইনি, যেন তাদের সন্দেহ না হয়, আমি এই শক্তিকে ভবিষ্যতেও লুকিয়ে রাখব। নেলুরু বলে, একদম ঠিক বলেছেন মাস্টার ক্ল্যান। আলিশিয়া বলে, তবে ক্ল্যান, তার বলা ওই কথাগুলো? ক্ল্যান বলে, সে গায়েব হয়ে যাওয়া মানুষের কথা বলেছিল, আর কিভাবে শুধু তারাই আসল মহাবীর হতে পারে। আলিশিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছ। আলিশিয়া বলে, তবে এটা কি আদেও সত্য? ক্ল্যান বলে, জানি না, তবে শুধু দুইটা বিষয় জানা আছে, ওই বইটা আসলে যুগের পর যুগ ধরে হাইডেনের রাজাদের নিয়ন্ত্রণ করে এসেছে, সত্যটা হয়তো ওই মহাবীরদের বীরগাথাই লুকিয়ে আছে, ওই গল্পে নয় যেটা এখন রয়েছে, ওই গল্পে যেটা আসল এবং সত্যি। এই বইয়ের সাথে একটা চাবি পেয়েছি, তবে এই চাবি দিয়ে বইটা খোলা যায় না, বইয়ের চাবিটা ঢুকেছে ঠিকই, তবে বইটা খোলা যায়নি। আলিশিয়া বলে, তাহলে এই চাবিটা কি অন্য কোনো বইয়ের? এটা দেখে তো তাই মনে হচ্ছে, আর এটা এমন কোনো বই নয় যাকে জোর করে খোলা সম্ভব, হয়তো বই দুইটা হবে, নয়তো তিনটা। ওই বইগুলো খুঁজতে হলে তখনই একজন সৈনিক এসে বলে, আপনাদের কাছে একটা অনুরোধ, একবারের জন্য আপনাদের রাজপ্রাসাদে আসতে হবে, রাজকুমারী আসলে না, মহারানী টার্লা আপনাদের সাথে দেখা করতে চায়। এরপর সিন চেঞ্জ হয়, রাজকুমারী টার্লা বলে, এই প্রাসাদের বেশিরভাগ বিষয়বস্তুই ধ্বংস হয়ে গেছে, তবে সুখবর এটা যে সিংহাসন এখনো সুরক্ষিত আছে, তার থেকেও বড় কথা রাজাও সুরক্ষিত আছে। তখন লুনা সিংহাসনের উপর বসে খেলা করছিল। এরপর মহারানী টার্লা বলে, তোমরা হয়তো জানো আমি তোমাদেরকে এখানে কেন রেখেছি, তোমরা তিনজন মিলে এই দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেলুরু, ক্ল্যান, আর তুমি মহাবীর আলিশিয়া। তখন নেলুরু অনেক ভয় পেয়ে যায়। নেলুরু বলে, আমাকে মাফ করুন, ক্ষমা করে দিন আমাকে, এর জন্য আমিই দায়ী। তখন নেলেরু কান্না করতে থাকে। টার্লা বলে,
তুমি কেন ক্ষমা চাচ্ছ? ক্ল্যান বলে, আমার মনে হয় সে ভাবছে সে নিচু জাতের হওয়ার কারণে রাজাকে স্তনের দুধ পান করিয়ে সে অনেক বড় অপরাধ করেছে। রাজকুমারী টালা বলে, কি বলছো তুমি? ক্ল্যান বলে, আমি একজন নিচু জাত ডাকাতের মেয়ে, একজন গোলামের মেয়ে। আমি জানি না একজন রাজার মুখকে অপবিত্র করার জন্য আমার কিভাবে ক্ষমা চাওয়া উচিত। সে সবসময় এ কথাই বলতে থাকে। টার্লা বলে, কি বলছো এসব, তাই নাকি? তখন টার্লা কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর নেলোরুকে বলে, তোমার মাথা জাগাও নেলোরু। এরপর টার্লা নেলোরুর হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, শোনো, এতে আমার কিছুই যায় আসে না। যখন আমার ছেলে আমার কাছ থেকে দূরে ছিল, আমি শুধু একটা কথাই ভাবতাম, আমার ছেলে যেন ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়, সে যেন ক্ষুধার পীড়ায় না কান্না করে। তুমি যেখান থেকেই আসো না কেন, তুমি আমার ছেলেকে রক্ষা করেছ। আমি তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। নেলুরু বলে, আমাকে আর লজ্জিত করবেন না। এরপর মহারানী টার্লা তাদেরকে বলে, এমন কিছু আছে যেটা তোমরা আমার কাছ থেকে চাও? ধনসম্পত্তি, জায়গা জমি, যাই চাও না কেন বলতে পারো। তখন আলিশিয়া আর নেলুরু ভাবে, আমরা কিছুই চাই না। আর ক্ল্যানের মাথায় শয়তানি বুদ্ধি আসে। ক্ল্যান বলে, কি বললে? যে কোনো কিছু? তাহলে তাহলে আমি চাইবো লিওনার ম্যাজিক শেখানোর মাস্টার হতে। তো গাইস, এক রহস্য শেষ হয়ে আরেকটি রহস্য দিয়ে সিজন 1 সম্পূর্ণ হয় ক্ল্যাবেটাস অ্যানিমের। আশা করি আপনাদের এই অ্যানিমেটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের অ্যানিমে কন্টেন্ট প্রতিনিয়তই দেখতে। তো গাইস, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি অ্যানিমে এক্সপ্লেইন ভিডিওতে।